কেপিটাকে আসলে বলা হয় আংশিক চাপ সামুদ্রিক, অর্থাৎ আমরা যখন গ্যাসীয় পদার্থ কনসিডার করব সেক্ষেত্রে আমরা কেপি বের করতে পারবো। তো ধরো আমি একটা বিক্রিয়া কনসিডার করে নিলাম, ধরে নাও তাহলে দেখো এটা একটি বহুমুখী বিক্রিয়া যার A প্লাস B হচ্ছে বিক্রিয় পদার্থ, সেখান থেকে আমরা C প্লাস D হচ্ছে উৎপাদ পদার্থ পাচ্ছি। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ভর ক্রিয়ার সূত্রের সাহায্যে কেপি এর রাশিমালাটা একটু দেখব। তাহলে আমি ধরে নিলাম যে যখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় তখন বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের আংশিক চাপ যথাক্রমে PA, PB, PC এবং PD। এখন ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমরা জানি যে এই A আর B এর উপরে কিন্তু আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ ডিপেন্ড করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এটা সমানুপাতিক হবে তোমার আংশিক চাপ PA এবং PB। তাহলে একটু লক্ষ্য করো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানে পাবো K1, এখানে PA গুণ PB, যেখানে K টাকে বলা হয় তোমার সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক অনুরূপভাবে আমরা ভর ক্রিয়ার সূত্র অনুসারে যখন পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ অথবা হারটা যদি আমাদের রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা যদি RB হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো RB সমানুপাতিক PC এবং PD। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি RB সমান K2 PC গুণ PD। তাহলে এখন দেখো যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাবে, অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রাসায়নিক সাম্যাবস্থায় যখন পৌঁছাবে, তখন আমরা জানি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কিন্তু পরস্পর সমান হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি RF সমান RB। তাহলে দেখো এখানে K1 PA PB K2 PC গুণ PD। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, K1 ভাগ K2 ইজ ইকুয়াল টু PC গুণ PD, নিচে হবে PA গুণ PB। এখন লক্ষ্য করো এটা সমানই হচ্ছে KP, PC গুণন PD ইজ হচ্ছে PA গুণন PB। তাহলে দেখো আমরা এখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম, সেটা হচ্ছে Kp সমান PC গুণ PD আর নিচে হচ্ছে PA গুণ PB। তো এখন বলা হচ্ছে এটাই হচ্ছে আমাদের আংশিক চাপ সাম্যধ্রুবক Kp এর ইকুয়েশন ভর ক্রিয়ার সূত্রের সাহায্যে। তো এখন এই কথা মানে কি, আমরা এখান থেকে চাইলে Kp এর সংজ্ঞাটা দিতে পারি, অর্থাৎ কোন উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ পদার্থের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক পদার্থের আংশিক চাপের গুণফলের অনুপাতকেই কিন্তু সাম্যধ্রুবক আংশিক চাপ সাম্যধ্রুবক Kp বলা হয়। তো এটাই ছিল। আর এই Kp এর মানটা যত বেশি হবে ওই বিক্রিয়াটা থেকে প্রোডাক্ট বেশি পাওয়ার সম্ভাবনাটা তত বেশি হয়। তাহলে চলো আমরা এর পরের জিনিসটা লক্ষ্য করি। এখন আমরা Kp এর একক নির্ণয় শিখব। তো দেখো এই ইউনিট নির্ণয়গুলো আমাদের এমসিকিউ তে খুব আসে। তো দেখো আমরা একটা বিক্রিয়া লিখে নিই, ধরো তাহলে দেখো এক নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে পিসি এর এককটা কিভাবে বের করব। আমরা ফার্স্ট একটু দেখব লেন্থি প্রসেসে কিভাবে বের করা যায়, তারপরে আমরা শর্টলি প্রসেসটাও দেখব। তো দেখো আমরা জানি কেপি, তাহলে কেপি জিনিসটা প্রথমে যদি আমরা শর্ট মানে লেন্থি প্রসেসে বের করতে চাই তাহলে প্রথমে কেপি ইকুয়েশনটা লিখতে হবে। তো দেখো আমরা প্রথমে লিখব অ্যামোনিয়া, এখানে উৎপাদ পদার্থ মানে অ্যামোনিয়ার আংশিক চাপ নিতে হবে। অ্যামোনিয়ার আংশিক চাপ মোল সংখ্যা 2 আছে, তাই এটার উপরে স্কয়ার লিখব। দেখো তারপরে নাইট্রোজেনের আংশিক চাপ গুণ হাইড্রোজেনের আংশিক চাপ। দেখো হাইড্রোজেন এখানে 3 মোল আছে, তাই এখানে আমাদের কিউব করতে হবে।
এখন লক্ষ্য করে দেখো, আমরা জানি চাপের একক হচ্ছে এটিএম, তাহলে আমরা এখানে লিখব এটিএম, তাহলে এর উপর হবে স্কয়ার। তাহলে একটু খেয়াল করো, এখানে আমাদের এটিএম আর এখান থেকে এটিএম, এর উপর হবে কিন্তু কিউ। তাহলে একটু লক্ষ্য করো, যেখান থেকে আমরা এটিএম গুণ এটিএম, আর এখান থেকে আমরা পাবো এটিএম গুণ এটিএম গুণ এটিএম গুণ এটিএম। তো দেখো এটিএম এটিএম কেটে গেল, এটিএম কেটে গেল, তাহলে এখান থেকে দেখো 1/2 এটিএম স্কয়ার এই জিনিসটা থাকবে। তাহলে এটা উপর উঠলে এটিএম দিয়ে ইনভার্স। তাহলে এটাই হচ্ছে আমাদের কেপি এর একক। তাহলে এটা কিন্তু লেন্থি প্রসেস ছিল, বাট শর্টকাট প্রসেসে কিভাবে আমরা কেপি এর এককটা বের করব চলো একটু লক্ষ্য করি। আমরা কেপি এর একক বের করব, তাহলে আমরা কি করব, এখানে আমরা জানি কেপি হচ্ছে আংশিক চাপ সাম্যধ্রুবক, তাহলে এককটা হবে এটিএম। এটিএম লেখার পরে আমরা এখানে লিখব হচ্ছে ডেল্টা এন। ডেল্টা এন মানে হচ্ছে মোল সংখ্যার পার্থক্য বা মোল সংখ্যার পরিবর্তন। আমরা উৎপাদ পদার্থের মোল সংখ্যা থেকে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা বিয়োগ করব, সেটা হচ্ছে ডেল্টা এন এর মান। তাহলে দেখো এখানে আমাদের 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে, তাহলে 1 আর 3 4 উৎপন্ন হয়েছে 2 মোল। তাহলে 2 থেকে 4 বাদ দিলে আমরা -2 পাবো, অর্থাৎ ডেল্টা এন এর মান হচ্ছে -2। তাহলে দেখো এখানে -2 বসাইলে আমরা এককটা পাইলাম এইটা। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্টকাট প্রসেস। এইভাবে শর্টকাট প্রসেসে আমরা কেপি এর একক বের করতে পারবো। তো এরপর আমরা একটু লক্ষ্য করি ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে কেপি এর এককটা কি হবে। তো দেখো আমরা শর্টকাট প্রসেসটা অ্যাপ্লাই করব, এটিএম লিখেই ফেলবো, লিখে ফেলে দেখো উপরে লিখব ডেল্টা এন। তো এখন এখানে দেখো 1 মোল থেকে আমাদের 1 মোল PCl3 তৈরি হয়েছে আর 1 মোল ক্লোরিন তৈরি হয়েছে। তাহলে এখানে 1 মোল PCl3 আর 1 মোল হচ্ছে Cl2, তাহলে মোল হচ্ছে 1 + 1, তাহলে হচ্ছে এখান থেকে তুমি পাবা 2 মোল। 2 মোল থেকে তৈরি হচ্ছে 2 মোল, আর এখানে আমাদের বিক্রিয়ক পদার্থ হচ্ছে 1 মোল। তাহলে 2 থেকে 1 বাদ দিলে পাবা হচ্ছে 1, অর্থাৎ আমরা বলতে পারি ডেল্টা এর মান 1। তাহলে এখান থেকে পাবো এটিএম, অর্থাৎ PCl অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডের তাপীয় বিক্রিয়ার ফলে PCl3 এবং ক্লোরিন তৈরি হয় এবং এই বিক্রিয়ার চাপ একক এটিএম। তা আমরা বুঝতে পারছি যে তোমরা একক বের করার পদ্ধতিটা বুঝতে পেরেছো। এরপর লক্ষ্য করো, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নিচের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কেপি ও কেসি রাশিমালা প্রতিপাদন করতে হবে। তো এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা কেপি আর কেসির রাশিমালাগুলো কিন্তু প্রতিপাদন করব। তো এই রাশিমালাগুলো কিভাবে প্রতিপাদন করব একটু লক্ষ্য করো। তো 1 নম্বর যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়ায় হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখান থেকে আমাদের তৈরি হয়েছে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি আর কেসির রাশিমালা প্রতিপাদন করব। তো আমরা ফার্স্টে কেসির রাশিমালাটা প্রতিপাদন করতেছি। আমাদের 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কেসি এর রাশিমালা ফার্স্টে প্রতিপাদন করব। তাহলে লক্ষ্য করো, প্রথমেই আমরা প্রদত্ত বিক্রিয়াটা লিখে নেব। এখানে প্রদত্ত বিক্রিয়াটা হচ্ছে দেখো হাইড্রোজেন প্লাস আয়োডিন, এরা বিক্রিয়া করে তৈরি করছে 2 হাইড্রোজেন আয়োডাইড। তাহলে লক্ষ্য করো, যখন বিক্রিয়া শুরু হয়নি, অর্থাৎ বিক্রিয়ার ইনিশিয়াল মোমেন্ট অর্থাৎ প্রাথমিক অবস্থা আমি বলতে পারি, আমি ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়াটা শুরু হচ্ছে সেই মোমেন্টে আমাদের বিক্রিয়ক পদার্থ হাইড্রোজেন ছিল a মোল এবং বিক্রিয়ক পদার্থ আয়োডিন ছিল হচ্ছে b মোল এবং উৎপাদ পদার্থ কিন্তু 0 মোল। কারণ যখন বিক্রিয়া শুরু হয়নি সেই মুহূর্তে কিন্তু তুমি কোনো উৎপাদ পাবা না, এক্ষেত্রে উৎপাদ পদার্থ 0 মোল কনসিডার করে নিতে হবে। এখন মনে করো বিক্রিয়াটা শুরু হয়ে গেছে, তাহলে বিক্রিয়াটা যদি শুরু হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়ক পদার্থগুলো ভাঙবে এবং উৎপাদ পদার্থ গড়বে। তাহলে আমি এখন ধরে নিলাম যে আমার এই a মোল হাইড্রোজেন থেকে আমাদের x পরিমাণ ভেঙে গেল। তাহলে দেখো এখান থেকে, তাহলে এটা কিন্তু t সময় পরে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে a থেকে ধরো x মোল পরিমাণ ভেঙে গেল, তাহলে b থেকে আমাদের মনে করো x মোল পরিমাণ ভেঙে গেল। তাহলে আমাদের সাম্যাবস্থায় কিন্তু তৈরি হবে, দেখো এখান থেকে x আর এখান থেকে x, তাহলে আমাদের সাম্যাবস্থায় তৈরি হবে কিন্তু 2x মোল। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে এইটা, একেই বলা হয় কিন্তু সাম্যাবস্থায় মোল সংখ্যা, কারণ এখান থেকে বিয়োগ করে যেটা হবে সেটাই কিন্তু আমাদের সাম্যাবস্থায় মোল সংখ্যা বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের। তো যখন আমরা কেসি বের করব তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মোলার ঘনমাত্রা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা মোলার ঘনমাত্রা দেখো, আমরা প্রথমে
ধরে নিলাম আমরা এই যে বিক্রিয়াটা ঘটাচ্ছি একটা আবদ্ধ পাত্রে, সেই পাত্রে এখন ছিল ভি, তাহলে ভি লিটার, তাহলে সেটা তো আমরা ধরে নিই, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো হাইড্রোজেন গ্যাসের দেখো হাইড্রোজেনের ঘনমাত্রা এটা আমরা বলতে পারি আমাদের সাম্যাবস্থা হাইড্রোজেন ছিল a - x মোল, তাহলে এখানে a - x টাকে লিখে দেব আর পাত্রে এত ভি দ্বারা ভাগ করব, এককটা হচ্ছে মোল পার লিটার। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি দেখো আয়োডিন এর ঘনমাত্রা b - x ভাগ হচ্ছে v, এখানে আমরা লিখেই ফেলবো মোল পার লিটার। তারপর আমাদের দেখো এখানে হাইড্রোজেন আয়োডাইড আছে, তাহলে এটার ঘনমাত্রা হবে, এখান থেকে আমরা বলবো এটা ছিল 2x মোল, মাত্রা এখন হচ্ছে v, তাহলে এইটা কিন্তু আমরা বের করে ফেলব। এখন আমরা কি করব লক্ষ্য করো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে Kc এর ইকুয়েশনটা কেমন হয় সেই ইকুয়েশনটা লিখে ফেলব। দেখো তাহলে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে Kc এর ইকুয়েশনটা পাবো, Kc সমান উৎপাদ পদার্থ হাইড্রোজেন আয়োডাইড, এটা 2 মোল আছে তাই এর উপর স্কয়ার লিখব। দেখো তারপর আমরা হাইড্রোজেনটাকে লিখেই দেব, এরপর আমরা লিখব হচ্ছে আয়োডিন, লিখেই দিলাম। তাহলে একটু খেয়াল করো হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা দেখো আমরা বের করেছিলাম সেটা হচ্ছে 2x ভাগ v, তাহলে এটা আমরা লিখে রাখবো 2x ভাগ v আর এটার উপর স্কয়ার দিয়ে দেব। নিচে দেখো হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে a - x ভাগ হচ্ছে v আর ওইটা হচ্ছে b - x ভাগ হচ্ছে v, এটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো আমরা 4x স্কয়ার দিয়ে নিচে হচ্ছে v স্কয়ার ভাগ করব, দেখো এখান থেকে a - x b - x নিচে কিন্তু v স্কয়ার। এখন এই ইকুয়েশনটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, v স্কয়ার, এই v স্কয়ারটা কিন্তু উপরে উঠে যাবে, দেখো v স্কয়ার নিচে হবে a - x আর এখানে হবে b - x। তাহলে দেখো এই v স্কয়ার কেটে গেল, তাহলে এখান থেকে পেলাম 4x স্কয়ার নিচে পাবো হচ্ছে a - x আর এখান থেকে আসবে b - x, তাহলে এই দেখো Kc। তাহলে দেখো অ্যাকচুয়ালি এই তো এক নাম্বার বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের Kc এর ইকুয়েশনটা হবে এটা 4x স্কয়ার ভাগ a - x হোল ইনটু b - x, তাহলে এটা স্কয়ার। এরপর আমরা Kp এর রাশিমালাটা নির্ণয় করে ফেলব। যদি Kp এর ক্ষেত্রে কিভাবে বের করব, তো এখন কথা হচ্ছে আমাকে ফার্স্টে প্রদত্ত বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। তো দেখো আমাদের প্রদত্ত বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখান থেকে টু হাইড্রোজেন আয়োডাইড। এখন কথা হচ্ছে আমি ধরে নিলাম যে আমি যখন রাসায়নিক বিক্রিয়াটা শুরু মানে মুহূর্তে, সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমাদের হাইড্রোজেন ছিল a মোল আর আয়োডিন ছিল b মোল, এবং এখান থেকে আমাদের তৈরি হয়েছে যেটা সেটা হচ্ছে 0 মোল ইনিশিয়াল পর্যায়ে। এখন যখন বিক্রিয়াটা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আমরা জানি যে এরা ভাঙবে, বিক্রিয়ক পদার্থগুলো ভাঙবে, উৎপাদ পদার্থ বলবে। এখান থেকে আমি ধরে নিলাম যে আমার x পরিমাণ ভেঙে যায়, এখান থেকে x পরিমাণ ভাঙবে, তাহলে একটু খেয়াল করে এখানে তৈরি হবে হচ্ছে 2x মোল। এখন আমি যদি বলি যে আমাদের সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত, খেয়াল করো আমি যদি এখন বের করি যে আমাদের সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, তো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বের করতে গেলে দেখো এখান থেকে a - x প্লাস b - x প্লাস হচ্ছে 2x, তাহলে এখন দেখো এটা 2x তাহলে এর কিন্তু কেটে যাবে, তাহলে এখান থেকে আমি কিন্তু a প্লাস b পাবো, তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কিন্তু এটা থাকবে। তাহলে এখন আমি যদি সাম্যাবস্থায় এই হাইড্রোজেনের আংশিক চাপ বের করতে চাই তাহলে এখানে হবে দেখো আমরা জানি যে আংশিক চাপ মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। মোল ভগ্নাংশ কার, এই হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কিন্তু নিতে হবে। আমরা জানি মোল ভগ্নাংশ ওই উপাদানের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা এবং এটা। তাহলে এখানে আমি বলতে পারি দেখো এই হাইড্রোজেনের সাম্যাবস্থায় মোল সংখ্যা ছিল a - x, তাহলে a - x এটাকে ভাগ করব a প্লাস b দ্বারা, কারণ সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কিন্তু a প্লাস b, তাহলে এখানে নিচে লিখব a প্লাস b আর এটাকে গুণ করতে হবে মোট চাপ দ্বারা। আমি এই বিক্রিয়ায় ধরে নিলাম মোট চাপ হচ্ছে p, তাহলে দেখো তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে a - x * p আর এখান থেকে a প্লাস b পাবে।
ঠিক অনুরূপভাবে আমি যদি বলি আয়োডিনের ক্ষেত্রে, তাহলে দেখো Pi, তাহলে এটার ক্ষেত্রে এখানে আসবে b - x, নিচে হচ্ছে a + b, আর এখানে গুণ হচ্ছে p। ঠিক আছে, তাহলে এখন যদি আমি বলি আমাদের, দেখো লক্ষ্য করে, এখন যদি আমরা বলি যে আমাদের হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে চারটা, দেখো হাইড্রোজেন আয়োডাইড, তাহলে এখন আমরা কি করব, দেখো হাইড্রোজেন আয়োডাইড ছিল 2x মোট a + b, একে গুণ করতে হয় মোট চারটা। এখন আমরা Kp সমান, আমরা বলতেই পারি যে দেখো হাইড্রোজেন আয়োডাইড এর উপরে স্কয়ার, নিচে হচ্ছে আয়োডিন। তাহলে দেখো আমরা বসিয়ে দেব P দিয়ে হাইড্রোজেন আয়োডাইড, এটা সমান কত, দেখো এটার মান কিন্তু দেওয়া আছে আমাদের এখানে 2x, নিচে হচ্ছে a + b, তাহলে এর উপরে স্কয়ার, আর এটা ছিল হচ্ছে আমাদের a - x, a - x দিয়ে a + b, এর সাথে গুণ হবে b - x, নিচে হচ্ছে a + b। তাহলে দেখো এখন ইকুয়েশনটাকে আমরা ক্যালকুলেশন করে ফেললে সেটাই আমাদের অ্যানসার হবে। তাহলে লক্ষ্য করো, এখান থেকে আমরা বলতেই পারি Kp সমান, দেখো এখান থেকে আমরা পাবো 4x², তারপরে p², নিচে আসবে আমাদের a + b হোল স্কয়ার, আর এখান থেকে আমরা a + b হোল স্কয়ার, আর এগুলোর সাথে আমাদের দেখো প্রত্যেকটার সাথে কিন্তু p ছিল, ঠিক আছে। তাহলে নিচে আমরা লিখতে পারি যে দেখো a - x, তারপর হচ্ছে b - x, দিয়ে এখানে হচ্ছে p²। তাহলে দেখো এটা কেটে যায়, এখানে p² কেটে যায়, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 4x², আর নিচে আসবে দেখো a - x হোল ইনটু b - x। তাহলে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে Kp এর, তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে Kp এর ইকুয়েশন। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, ইম্পর্টেন্ট। তাহলে লক্ষ্য করো, এখান থেকে শুধু Kc এর মানটা বের করতে বলছে, এখানে বলছে দেখো 8 মোল হাইড্রোজেন এবং 10 মোল আয়োডিন, অর্থাৎ 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে যে পাত্রে বিক্রিয়াটা ঘটাচ্ছে তারও আয়তন দেওয়া আছে, ফ্লাক্সে রেখে উত্তপ্ত করলে সাম্যাবস্থায় 13 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো। বিক্রিয়াটির Kc এর মান নির্ণয় করো। তো এখানে বিষয়টা হচ্ছে, যখন তুমি বিক্রিয়া শুরু করছো তখন হাইড্রোজেন বিস্তার কিন্তু 8 মোল, তারপরে আয়োডিন বিস্তার কিন্তু 10 মোল, আর যখন বিক্রিয়াটা শুরু হয়ে সাম্যাবস্থায় উপনীত হলো তখন তুমি হাইড্রোজেন আয়োডাইড পেলে কিন্তু 13 মোল। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাই ফার্স্টে আমরা লিখে ফেলবো প্রদত্ত বিক্রিয়া। তো দেখো প্রদত্ত বিক্রিয়াটা হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এরা বিক্রিয়া করে আমার তৈরি করবে 2 হাইড্রোজেন আয়োডাইড। তো বিক্রিয়ার শুরু অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমি যদি বলি, দেখো তুমি 8 মোল নিছো হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু প্রাথমিক অবস্থায় এটা হবে 8 মোল, যেহেতু এটা দেওয়া আছে। আয়োডিন নিছো তুমি হচ্ছে 10 মোল, তাহলে এটা হবে 10 মোল। আর প্রাথমিক অবস্থায় আমরা জানি উৎপাদ হয় 0 মোল, তাহলে এখানে বলবে 0। এবার বিক্রিয়া শুরু যখন হয়ে যাবে তখন আমার বিক্রিয়ক পদার্থগুলো ভাঙবে এবং উৎপাদ পদার্থ গড়বে। তাহলে এখান থেকে কতটুকু ভেঙে যাবে সেটা কিন্তু আমি জানি না, আমি ধরে নিলাম যে আমার এখান থেকে x পরিমাণ ভেঙে যায়। তাহলে দেখো আমি এখান থেকে 8 - x মোল, তাহলে এখান থেকে 10 - x, এটা কিন্তু আমি ধরে নিলাম যে আমার এতটুকু ভেঙে যায়। তাহলে তৈরি হবে কতটুকু বলো তো, 2x মোল, এটা কিন্তু তৈরি হবে। তো এখন কত হচ্ছে দেখো, আমরা কিন্তু বলতে পারি যে 2x মোল যদি তৈরি হয়, এই 2x সমান কিন্তু দেখো আমাদের এখানে দেওয়া আছে 13 মোল। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের প্রশ্ন মতে কিন্তু আমরা বলতেই পারি যে 2x সমান 13 মোল। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই বলতে পারি x সমান কত, তাহলে 13/2 = 6.5 মোল। তাহলে এটাই কিন্তু আমাদের বিষয়। তাহলে দেখো আমাদের x এর মান কিন্তু বের করে ফেললাম। তাহলে এবার আমি যদি এই x এর মানগুলো বাদ দিয়ে দিই, মানে 8 থেকে বাদ দিই, 10 থেকে বাদ দিই, তাহলে আমরা সাম্যাবস্থায় হাইড্রোজেন এবং আয়োডিন কতটুকু ছিল তাহলে বের করতে পারবো। তাহলে এখন লক্ষ্য করো, তাহলে আমি এখান থেকে বলতে পারি আমাদের সাম্যাবস্থায় হাইড্রোজেনের পরিমাণ, তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা, অর্থাৎ সাম্যাবস্থায় হাইড্রোজেন কত মোল ছিল, এই n দিয়ে হাইড্রোজেনের মোল সংখ্যা বোঝানো হচ্ছে সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা কত ছিল। তাহলে সেটা কিন্তু হবে দেখো আমাদের এখানে 8 বিয়োগ হবে হচ্ছে, যেহেতু x এর মান 6.5, তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে ফেলবো।
6.5 এত মোল। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা পাবো 1.5 মোল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আয়োডিন ছিল সাম্যাবস্থায় 10 মাইনাস 6.5। তাহলে দেখো এখান থেকে আসবে আমাদের 3.5 মোল। তাহলে এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থায় হাইড্রোজেন এবং আয়োডিনের মোল সংখ্যা। তাহলে এখন আমরা বলতে পারি যে দেখো তাহলে আমার সাম্যাবস্থায় এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কিন্তু খুব সহজেই ঘনমাত্রা বের করে ফেলতে পারি। তাহলে লক্ষ্য করো, তাহলে এখন আমরা যদি বলি যে দেখো যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কতটুকু সাম্যাবস্থায়, তো দেখো আমাদের সাম্যাবস্থায় হাইড্রোজেন ছিল 1.5 মোল, আর যে পাত্রে বিক্রিয়া ঘটাইছে তার আয়তন ছিল 2 dm কিউব। এটা মানে হচ্ছে ডেসিলিটার কিউব মানে হচ্ছে লিটার। তাহলে এখানে আমরা 2 এককটা হয়ে যাবে কিন্তু মোল পার লিটার। এটা ভাগ করব যে সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়তন ছিল আমাদের 13 মোল, আর পাত্রের আয়তন হচ্ছে 2, তাহলে 6.5 মোল পার লিটার। তাহলে এখন দেখো আমরা খুব সহজেই কেসি এর মান বের করতে পারবো। এবং কেসি সমান হাইড্রোজেন আয়োডাইড এর ঘনমাত্রা স্কয়ার, এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা আর আয়োডিনের ঘনমাত্রা। দেখো হাইড্রোজেন আয়োডাইড আমাদের দেওয়া ছিল হচ্ছে ঘনমাত্রা 6.5, 6.5 এর উপর স্কয়ার, আর আয়োডিন ছিল হচ্ছে হাইড্রোজেন ছিল হচ্ছে 0.75 গুণ 1.75। তো দেখো এখন ক্যালকুলেশন করলে সেটা আমাদের आंसर। ক্যালকুলেশন করলে আসবে 32.19। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কেসের কোনো একক পাবো না, কারণ এখানে হাইড্রোজেন 1 মোল বিক্রিয়া করছে, আয়োডিন 1 মোল বিক্রিয়া, তো বিক্রিয় পদার্থ মোট হচ্ছে 2 মোল এবং উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড 2 মোল, অর্থাৎ ডেল্টার মান কিন্তু 0, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো একক থাকবে না, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কেসি এর মান, এটা হচ্ছে आंसर। আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পারছো।